দাদা, মাঝের গ্রাম এসে গেছে, নামুন। আরে ও দাদা, নামুন নামুন। হ্যাঁ, ও ও এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, নামছি নামছি। আরে ভাড়াটা দিয়ে যান। এ কি লোক রে বাবা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নিন। আরে আরে এ কি, গঙ্গাপুর থেকে এই পর্যন্ত 30 টাকা ভাড়া হয়, আপনি 10 টাকা দিচ্ছেন কেন? বাকি 20 টাকা দিন। কিন্তু আমার কাছে তো আর টাকা নেই। আরে আজব লোক তো মশাই আপনি। হ্যাঁ, ব্যবসা করতে বেরিয়েছেন অথচ পকেটে 30 টাকা নেই, ফাজলামো নাকি? সত্যিই নেই ভাই, সারা দিনে একটাও মাল বিক্রি হয়নি। পকেটে যে কটা টাকা ছিল তা খরচ হয়ে গেছে। এই 10টা টাকা পড়ে আছে শুধু। নিয়ে নাও না ভাই, পরে না হয় বাকি 20 টাকা দিয়ে দেবো খন। আরে না না, ওসব হয় না। পরে আপনার দেখা পাবো কিনা তার ঠিক আছে। কি যে করি। আচ্ছা একটু দাঁড়াও, দেখছি। পরেশ, আমাকে 20টা টাকা দে না বাবা, আমি তোকে কাল সকালে দিয়ে যাবো খন। কি ব্যাপার কাকা, কোনো সমস্যা? আর বলিস না রে বাবা, সমস্যা আমার কপালের। দে, তুই 20টা টাকা দে, কাল সকালে এসে সব বলবো খন। ঠিক আছে কাকা, এই নাও। 20 টাকা তোমাকে আর ফেরত দিতে হবে না। না রে বাবা, 20টা টাকারও যে কত মূল্য তা আমি আজ হাড়ে হাড়ে টের পেলাম। তুই আমার অনেক উপকার করলি। টাকাটা আমি তোকে কাল সকালেই ফেরত দিয়ে যাব। এই নিন আপনার বাকি টাকা। হ্যাঁ ঠিক আছে। ধুর, 30 টাকার জন্য বেকার বেকার অনেকটা টাইম নষ্ট হয়ে গেল। এখন আবার গাংনাপুর একা একা ফিরতে হবে। না, আর একটু বসেই যাই, দেখি আর দু একজন প্যাসেঞ্জার পাই কিনা। দাদা, দাদা চলুন, দাদা চলুন তাড়াতাড়ি। আরে আরে কে আপনি? দুম করে অটো উঠে বললেন যে? অত কথা এখন বলার সময় নেই দাদা, সব যেতে যেতে বলছি। আপনি চলুন দয়া করে। হ্যাঁ, কিন্তু যাবোটা কোথায়? সোজা, সোজা চলুন। ধুর, দিনটাই আজকে খারাপ। সকাল থেকে শুধু পাগল ছাগলের খপ্পরে পড়ে রয়েছে। এই মালটা যে কি তারিখ মাথায় ঢুকছে না হয়নি। বলছিলাম যে আপনি যাবেনটা কোথায়? আর যেরম ভাবে অটোয় লাফিয়ে উঠলেন, তাতে তো কেসটা সুবিধার লাগছে না। আচ্ছা, পুলিশ টুলিশে তারা করেনি তো? দেখুন মশাই, আমাকে কিন্তু কেস খাওয়াবেন না। না না, পুলিশ টুলিশ না। পুলিশ হলে তো বেঁচে যেতাম। পেছনে যে আসছে সে। কি হলো, থামলেন কেন? পেছনে কে আসছে? দেখুন দাদা, এই ঝামেলা কিন্তু আমার ভালো লাগছে না ভাই। পরিষ্কার করে বলুন তো কেসটা কি? আচ্ছা ঠিক আছে বলছি, কিন্তু আপনি অটো থামাবেন না। ঠিক আছে, থামাবো না, বলুন, আপনি বলুন। আমার নাম সোমনাথ রায়চৌধুরী। আমি একটা হোম ডেলিভারি এজেন্সিতে কাজ করি। প্রতিদিনের মতো আজকেও কাজে বেরিয়েছিলাম। লাস্ট পার্সেলটা ডেলিভারি করার সময় কাস্টমারকে ফোন করলাম। তখন সেই কাস্টমার বলল, রাত 12টার পরে পাঠান। না না, অত রাতে। হ্যালো হ্যালো হ্যালো। তারপর আবার ডায়াল করলাম, কিন্তু ফোনটা বারবার নট রিচেবল বলল। খুব মুশকিলে পড়ে গেলাম। রাত তখন বাজে 9:30। এই পার্সেলটা ডেলিভারি করে আমার বাড়ি চলে যাবার কথা। খুব মুশকিলে পড়ে গেলাম। একটা পার্সেলের জন্য সমস্যা এসে দাঁড়ালো। অফিসে ফিরে এলাম। আমাদের অফিসে ডে নাইট শিফটিং এ কাজ হয়, সারা রাতই লোক থাকে। ম্যানেজারকে পার্সেলটার ব্যাপারে বলায় ম্যানেজার বলল, সোমনাথ, এটা ইম্পর্টেন্ট পার্সেল আছে, ডেলিভারিটা ডিলে করলে চলবে না। কিন্তু স্যার রাত 12টায়। একটা দিন না হয় একটু দেরি করে বাড়ি ফিরলে। জানতাম কথা বাড়িয়ে লাভ হবে না, তাই চুপচাপ ওয়েটিং রুমে বসে অপেক্ষা করতে থাকলাম রাত 11:30টার জন্য। ডেলিভারিটা যে ঠিকানায় করতে হবে সেখানে পৌঁছতে এখান থেকে আধ ঘন্টা সময় লাগবে। তাই 11:30টায় রওনা হলে 12টার মধ্যে ঠিক পৌঁছে যাব। সাড়ে 11টার সময় রওনা হয়ে ঠিক 12টাতেই পৌঁছে গেলাম চাঁদপাড়া ফুলসরা রোড, 16 নম্বর বাড়ি। কলিং বেল বাজাতেই একটা মেয়ে এসে দরজা খুললো। বললাম, রীতা বসু আপনার নাম তো? হ্যাঁ। নিন 6200 টাকা। আপনি একটু ভেতরে বসুন, আমি টাকা নিয়ে আসছি। বলেই সে গটগট করে ভেতরে চলে গেল। আশ্চর্য মহিলা, কিছু বলবার সুযোগই দিতে চায় না। আমাদের ক্যাশ অন ডেলিভারি, ঘরের ভেতরে যাওয়ার আমাদের নিয়ম নেই। তার উপরেও একজন মহিলার ঘরে এত রাতে যেতে ইচ্ছে করছে না মোটেও। এরই মধ্যে ভেতর থেকে ডাক এলো, কি হলো, আসুন। হ্যাঁ হ্যাঁ আসছি। ঘরের ভেতরে ঢুকে সেই মহিলাকে আর দেখতে পেলাম না। চেঁচিয়ে বললাম, আপনি কোথায়?
আমার টাকাটা দিয়ে দিন না, আমার দেরি হয়ে যাচ্ছে। ভেতরের ঘর থেকে সেই মহিলা বলে উঠল। একটু বসুন না, আসছি এক্ষুনি। না, বিরক্তিতে আমার শরীর জ্বলে উঠল। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তার উপর টাকা নেবার জন্য হা করে বসে থাকা, এরকম জঘন্য অভিজ্ঞতা আগে কোনোদিন হয়নি। না সুবীর, তুমি এরকমটা করতে পারো না। 5 বছর আমাদের সম্পর্ক, তোমাকে বিশ্বাস করে আমি নিজের সবটুকু তোমাকে উজাড় করে দিয়েছি। এখন তুমি বলছো আমাকে বিয়ে করা তোমার পক্ষে সম্ভব না? হ্যাঁ রিতা, আমি ঠিকই বলছি, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুমি আমাকে ভুলে যাও। ভুলে যাও বললেই কি ভুলে যাওয়া যায় সুবীর? তোমার সন্তান আমার গর্ভে। নষ্ট করে ফেলো, ওটা আমাদের একটা মুহূর্তের ভুল ছিল শুধু। যত ইচ্ছে টাকা নাও, নিয়ে ওটাকে নষ্ট করে ফেলো। না সুবীর, যে বেড়ে উঠছে সে আমাদের সন্তান, আমি তাকে মেরে ফেলতে পারবো না। তার চেয়ে আমি নিজেকে শেষ করে ফেলবো। সে তোমার জীবন, তোমার সিদ্ধান্ত, আমার কিছু করার নেই। আমি চলি। সুবীর, 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 না, হে জীবন আমি আর রাখবো না, আমি নিজেকে শেষ করে ফেলবো। হতবাক হয়ে এইসব শুনছিলাম, হঠাৎ সব চুপ হয়ে গেল। ভাবলাম কোনো অঘটন নিশ্চয়ই ঘটতে চলেছে, আমার একবার গিয়ে দেখা দরকার। উঠে গিয়ে সেই ঘরটার দরজা খুলতেই আমার শিরদাঁড়া দিয়ে বরফ শীতল স্রোত বয়ে গেল। ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছে সেই মেয়েটার মৃত শরীর। শরীরের এক একটা অংশ পচে গলে খসে পড়ছে, তার বীভৎস বিকট মাংস পচা গন্ধে আমার দম আটকে আসছে। পরিষ্কার বোঝা যাচ্ছে মেয়েটা মারা গিয়েছে অন্তত 15 আগে। তাহলে এতক্ষণ কার কথা শুনছিলাম আমি? তারা কারা? আমার সারাটা শরীর কেমন যেন ক্রমশ ভারী হয়ে উঠছে। ভাবলাম আমার এক্ষুনি এই বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া উচিত। তুমি পালিয়ে যেও না, তোমাকে আমার ভীষণ প্রয়োজন। পেছন ফিরতেই দেখি সেই পচা গলা শরীরটার আরো এক বিভৎস রূপ। তার আগুন ঝরা চোখে তাকিয়ে আছে আমার দিকে। ভয়ে আতঙ্কে আমার যে তখন কি অবস্থা তা ভাষায় বর্ণনা করা যায় না। তবু জীবনের সবটুকু শক্তি একত্রিত করে তাকে বললাম, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমাকে আপনার কি দরকার? আমাকে সঙ্গ দাও, এই একাকিত্ব আমার আর সহ্য হচ্ছে না। আমার গর্ভের সন্তানকে পিতৃ পরিচয় দাও, না হলে প্রেত লোকে ওর ঠাঁই হচ্ছে না। দাও, স্বীকৃতি দাও। না 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 না, আমি পারবো না, আমি পারবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিছুতেই না, কিছুতেই যেতে দেব না। এতগুলো বছর ধরে শুধু হাহাকার নিয়ে বেঁচে আছি, শুধু প্রতীক্ষা নিয়ে বেঁচে আছি। আর পারছি না। এইসব প্রিয়, আমাকে আপন করে নাও। এইসব প্রেত শরীর তার দুহাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি কি করব কিছু বুঝে উঠতে না পেরে কাচের জানলার উপর দিয়ে ঝাঁপিয়ে পড়লাম। জানলা ভেঙে ছিটকে পড়লাম বাইরে গিয়ে। তারপর দৌড় দৌড় দৌড়। পেছনে সেই পচা গলা বিভৎস শরীর ধেয়ে আসছে। পালিয়ে যেও না, পালিয়ে বাঁচতে পারবে না। দাঁড়াও, দাঁড়াও। আমি কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড়তে দৌড়তে আপনার অটো এসে উঠলাম। হ্যাঁ, এসব কি বলছেন মাইরি? গাঁজা টাজা টেনেছেন নাকি? বিশ্বাস না হলে পেছনে তাকিয়ে দেখো। কই দেখি। এ কি দেখছি মাইরি? কি বিভৎস! আপনি নেমে যান, নেমে যান বলছি। আপনার জন্য আমি বিপদে পড়ে যাবো, নেমে যান বলছি। আমি নেমে গেলেও আপনি বাঁচবেন না। তার মানে? আপনি ভাবছেন এই অটোটা আপনি চালাচ্ছেন? ভুল। একবার নিচে তাকিয়ে দেখুন, অটো চলেছে শূন্যের ওপর দিয়ে। ওই প্রেতাত্মা তার নিজের গন্তব্যে নিয়ে চলেছে এই অটো। হ্যাঁ, এই প্রেতাত্মার হাত থেকে যদি বেঁচে যাই, তবু আপনাকে আমি ছাড়বো না। আপনার জন্য এই বিপদে পড়তে হলো। এরপর হঠাৎ অটোটা